সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নধরা নিউজ আওয়ার এক্সট্রায় সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে আছে আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় রাজনীতির ডান বাম ও মধ্যম পন্থা। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে স্টুডিওতে সম্মানিত অতিথি যিনি উপস্থিত আছেন পরিচয় করে দিই তাদের সঙ্গে। আছেন ডাক্তার জাহিদুর রহমান, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক। স্বাগত জানাচ্ছি আপনাকে। দর্শক জানিয়ে রাখি, এছাড়া আমাদের সাথে যুক্ত হবেন ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, আন্তর্জাতিক সম্পাদক বিএনপি। কিছুক্ষণের মধ্যে তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন। ডাক্তার জাহিদুর রহমান, আমরা আজকে দেখলাম, আমার শিরোনামেও শুরুতে বলছিলাম যে নতুন একটি ছাত্রদের সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, এটির আত্মপ্রকাশ ঘটেছে আজকে। আর একদিন পরে আমরা যতটুকু বুঝতে পারছি নতুন একটি ছাত্র রাজনীতিক দল আসলে আসতে যাচ্ছে। বলা হচ্ছে তারা নতুন একটি ধারা প্রচলন করতে যাচ্ছে, মধ্যম পন্থা। নতুন ধারা আমার কাছে বা অনেকের কাছে হয়তো বা আপনার কাছে একটু মধ্যম পন্থার রাজনীতি নিয়ে যদি শুরুতে একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশে মধ্যম পন্থা একেবারে নতুন বলা কঠিন। আচ্ছা, কারণ আমাদের মধ্যমপন্থী দল ছিল না তা না, এখন তারা মধ্যম পন্থা গ্রহণ করছেন এবং তারা ঠিক মধ্যমপন্থী দলের মধ্যেও কর্মসূচিগত ডিফারেন্স থাকতে পারে। আচ্ছা, সেটা তারা হয়তো জানাবেন। সো আমি মনে করি এটা তারা একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু এটা একেবারে খুব নতুন, খুব র্যাডিক্যাল কিছু। কিন্তু আমরা কি প্র্যাকটিসটা দেখেছি? আমরা ডানপন্থার কথা যতটা শুনতে পাই, বামপন্থার কথা যতটা শুনতে পাই। আছে। আমি ধরুন, আমরা এখন আমাদের প্রচলিত আগে যে বড় দুটো দল ছিল বিএনপি এবং আওয়ামী লীগ, আমরা এই দুটো দলকে মোটামুটি মধ্যমপন্থী দল বলতে পারি। মানে যেমন ধরুন বিএনপির সাথে সেন্টার রাইট বলে আমরা স্পেকট্রামটা যদি দর্শকদের উদ্দেশ্যে বলি, ডান, মধ্য ডান, তারপরে মানে মধ্যপন্থা, তারপর মধ্য বাম, তারপর বাম, আবার এখন আরো এক্সট্রিম বাম, এক্সট্রিম ডান, এরকম স্পেকট্রাম তৈরি হয়েছে। সো আমরা বিএনপির সাথে জোটের ক্ষেত্রে আমরা দেখেছি মধ্য ডান বা এক্সট্রিম ডানরাও ছিল, কিন্তু বিএনপি দল হিসেবে তার জন্ম থেকে শুরু করে পরবর্তী পুরোটা সময় তারা আসলে মধ্যমপন্থী দল ছিল, যদিও একটা ধর্মীয় রেটরিক তারা ব্যবহার করেছে। আমরা খেয়াল করব সংবিধান সংশোধনের সময় সংশোধনী সময় জিয়াউর রহমান বিসমিল্লাহির রহমানির রহিম যোগ করেছেন। তিনি রাষ্ট্রীয় মূলনীতির মধ্যে পরম করুণাময় আল্লাহর উপরে বিশ্বাস এবং আস্থা যোগ করেছিলেন, কিন্তু আদতে বিএনপি দেখবেন আইডিওলজিক্যাল আলাপগুলোতে কখনো ওভাবে এনগেজ করে নাই। অর্থাৎ পুরোপুরি যে মধ্যমপন্থা যেটি আমরা বুঝি, সেটি কি এখন পর্যন্ত আমরা দেখি? আমি বিএনপি এবং আওয়ামী লীগকে আমি মধ্যমপন্থী দলই বলবো। তারা এক সময় তারা স্বপ্ন দেখিয়েছিল অনেককে যে তারা মধ্য বাম হবে, সেন্ট্রাল লেফট আমরা যেটাকে বলি, কিন্তু শেষ পর্যন্ত আসলে তারা সেটা ছিল না, যদিও তাদের সাথে অনেক সেন্ট্রাল লেফট এবং লেফটের অ্যালায়েন্স ছিল। সো মধ্যপন্থী দল ছিল, এবং আমি তাদেরকে, যারা স্টুডেন্টরা দল তৈরি করতে যাচ্ছেন, আমি এটাকে খুবই ওয়েলকাম করি। কারণ কি, একটা জাতির মঙ্গলের জন্য আমি মনে করি যত বেশি মধ্যপন্থী দল তৈরি হয় তত বেশি ভালো। কেন? মানে রাজনীতি করার জন্য আমরা আসলে দু তিনটা ইস্যুকেই মূলত সামনে আনি, মোটা দাগে দুটো। একটা হচ্ছে আমরা আদর্শগত বিষয় আসে, আইডিওলজিক্যাল ইস্যুস সামনে নিয়ে আসি। ধর্ম কেমন থাকবে, ধর্মের কোন ফর্ম থাকবে, ধর্ম থাকবে কিনা। আবার উল্টো, আমি কমিউনিজমের কথা বলবো, সোশ্যালিজমের কথা বলবো কি বলবো না, কতটুকু বলবো, এই সব আলাপ যখন শুরু হয় তখন দেখবেন জনগণের কল্যাণ আর আলোচনা থাকে না, রাজনীতির বিষয় হয়ে যায় এগুলো। যেমন ইউরোপে এখন ফার রাইটদের উত্থান হচ্ছে, জার্মানিতে ফার রাইটরা ডাবল সংখ্যার সিটও পেয়েছে, ভোটের পার্সেন্টেজ জাস্ট ডাবল হয়েছে, 10 থেকে 20% হয়ে গেছে। ট্রাম্পের মতো একজন মানুষ, একটু খেয়াল করি আমরা, বাইডেন অসাধারণ দেশ চালিয়েছেন, অল দ্য ইকোনমিক ইন্ডিকেটরস অনেক বছর পর এত ভালো অবস্থায় গেছে, কিন্তু ডেমোক্র্যাটরা হেরে গেল। ট্রাম্পের রাজনীতি কি? হোয়াইট সুপ্রিমেসি, আরেকটা আইডিওলজিক্যাল আইডেন্টিটি পলিটিক্স। তো করলো কি, এটাতে দিয়ে মানুষকে ভাগ করে ফেললো। দেশ ভালো চালাচ্ছি কি খারাপ চালাচ্ছি ওটা বিষয় না। মধ্যপন্থী রাজনীতি যখন থাকে, তারা কোনো আদর্শ নিয়েই আসলে খুব বেশি সিরিয়াসলি কথা বলেন না, আদর্শ নিয়ে খুব বেশি কথা বলেন না। তার কথা বলার বিষয়টা কি, আরেকটা রাজনীতি আছে, সেটা হচ্ছে ওয়েলফেয়ারের রাজনীতি। আপনি তো এসে আমার ভোট চাইতে হবে যদি দেশে নির্বাচন হয়, তাহলে ভোট দিবা কেন? ধরুন বিজেপি বলছে আমাকে ভোট না দিলে কিন্তু মুসলমানরা ভারতবর্ষ দখল করে ফেলবে, সব হিন্দুকে কচুকাটা করে ফেলবে, ইত্যাদি ইত্যাদি, আমাকে ভোট দাও, আমি তোমার জন্য কি করেছি না করেছি দেখার দরকার নেই। কিন্তু এই ভারতে আম আদমি পার্টি যখন রাজনীতি নিয়ে আসলো, ও বললো আমি তোমাকে কিন্তু পানি ফ্রি দেবো, আমি গরিব মানুষকে 50 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি দেবো, আমি সরকারি স্কুলগুলোকে এমন মান করব কম খরচে তুমি প্রাইভেট স্কুলের চাইতে বেটার কোয়ালিটি পাবে, আমি মেয়েদের জন্য আলাদা ডেডিকেটেড বাস দেবো। ইনফ্যাক্ট হি ডিড ইট। এটা আরেকটা রাজনীতি, যে আমি তোমাকে ভালো রাখবো, ভালো করবো, আমি দুর্নীতি কমাবো, সুশাসন দেবো, তোমাকে সেবা দেবো। মধ্যপন্থী রাজনীতির আসলে মূল ফোকাস থাকে
সেবার পাবলিক সার্ভিসটা তারা কতটুকু করছে। সো বাংলাদেশে যখন এরকম একটা দল হবে, এখন মাঠে কাজ করার মধ্যে বিএনপি আছে মোটামুটি মধ্যপন্থী দল, সুতরাং এগুলো যত বেশি মধ্যপন্থী হবে তখন এই আদর্শগত ডিবেটগুলো কম হবে। ওটা কম হলে যেটা হবে সার্ভিসের আলাপ হবে, তখন আমরা তুলতে পারবো যে এটা হতে হবে ওটা হতে হবে। আর যদি ওই বিতর্কে আমরা ঢুকে পড়ি তাহলে ওই বিতর্ক আসলে আর রিজলভ করা যাবে না। কারণ বাংলাদেশে তো মাজার থাকবে কি থাকবে না, আমি অন্য ধর্মের পাল্টাপাল্টির কথা বলছি না, একই ধর্মীয় চিন্তার মধ্যে এই আলাপ হয়েছে না। 85টা মাজার ভেঙেছে, এটা কি হিন্দুরা ভেঙেছে? না, আরেক গ্রুপের মুসলিম ভেঙেছে, যারা মনে করে মাজার থাকা উচিত না, যারা মনে করে উচিত না হলেও তারা এটা করতে পারেন না মনে করলেও, কিন্তু তারা এটা করেছেন। সো এই ডিবেটে ঢুকবেন, বাউল গান থাকবে কি থাকবে না এটা নিয়ে ডিবেট শুরু হবে, রমনার বটমূলে কি হবে পয়লা বৈশাখে, এই সব করতে করতে আপনি দেখবেন আপনি আমি কেমন আছি, জিনিসপত্রের দাম কোথায় গেল, আমার স্বাস্থ্য নিশ্চিত হলো কিনা, সরকারি হসপিটালের সার্ভিস ঠিক হলো কিনা, আমার চিকিৎসার মান কোথায়, শিক্ষার মান কোথায়, আমি যদি বেকার থাকি আমি কি কিছু পেলাম, গরিব মানুষটার জন্য রাষ্ট্র কি দাঁড়ালো, এই আলাপগুলো হবে, এই আলাপগুলো কমে যায়। জি, বিশেষ করে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে সেটাই সব থেকে বেশি দেখি। আপনি কি এই জন্যই তাদের স্বাগত জানাতে চাচ্ছেন যে যদি এর পরিবর্তনটা আসে, যদি সত্যি মানুষের জন্য বাংলাদেশের জন্য তারা কাজ করবে, সেটি মনে করছেন কিনা? নতুন রাজনৈতিক দল যেটি আসছে সেটি তো আসার পরে সেটি নিয়ে আমরা আরও আলোচনা করতে পারবো। নতুন করে এই যে ছাত্র সংগঠনের হঠাৎ করেই ছাত্র সংগঠন আসা, আমরা জানি যে জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে তারা বলছে তাদের সাংগঠনিক বিষয়গুলো একেবারেই আলাদা হবে। এই বিষয়টি আসলে কিভাবে দেখছেন? এটি হঠাৎ করে এর প্রয়োজন কেন হলো? সাংগঠনিক বিষয় সম্পূর্ণ আলাদা হবে। আমি টেকনিক্যালি যদি বলি, ছাত্রলীগ বা ছাত্র দল কি সাংগঠনিকভাবে বিএনপি বা আওয়ামী লীগের কিছু না। কারণ হচ্ছে আরপিও অনুযায়ী এখন কোনো রাজনৈতিক দলের ছাত্র সংগঠন থাকতে পারে না। আপনি কনস্টিটিউশন পড়েন, বিএনপির, আওয়ামী লীগের বা যে কোনো দলের, জামায়াতের, দেখবেন ওদের কোনো ছাত্র সংগঠন নেই। আবার ওই ছাত্র সংগঠনগুলো যদি কনস্টিটিউশন পড়েন দেখবেন ওখানে মূল দলকে কিছু বলা হচ্ছে না। তো টেকনিক্যালি তো আসলে কারো কোনো সম্পর্ক নেই, জন্য দেখবেন ওরা এদেরকে ভ্রাতৃপ্রতিম সংগঠন বলে। তো টেকনিক্যালি তারাও তাই। আসলে মুদ্রা ব্যাপারটা আমি বলি, মানে এটা নিয়ে অনেক দিন ধরে আলাপ হচ্ছিল যে ছাত্র সংগঠন থাকবে, এটা আসলে রাজনৈতিক দলেরই একটা ছাত্র সংগঠন হতে যাচ্ছে, হয়েছে। কিন্তু তারা তো বলছে যে তারা বরাবরই বলে আসছে একেবারে 5 আগস্ট পরবর্তী সময় থেকে যে শিক্ষা প্রতিষ্ঠানে লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন থাকবে না, রাজনীতি বন্ধ করে দেবার প্রশ্ন নানান সময় এসেছে। তাহলে এইটা নতুন তাদের সংগঠন যেটি আসলে সেটি আসলে তাদের বিষয়টিকে কি কন্ট্রাডিক্ট করছে কিনা? আমি একেবারেই মনে করি কন্ট্রাডিক্ট করছে। মানে আমি ছাত্রদের প্রতি আমার আহ্বান থাকবে তারা ট্রিক না করুক। মানে আমাদের বুড়োদের বা অন্যদের প্রতি একটা অভিযোগ আছে, তারা দুনিয়াতে থাকতে অনেক ট্রিক করা শেখেন। আমরা করতে ভাষা বলি না, চালাকি করা শিখে যান। চালাকি করার দরকার নেই। আমরা এদের কাছে সবচেয়ে বড় এক্সপেকটেশন হচ্ছে তাদের সততা, সরলতা। রাজনীতি খুব সিম্পল জিনিসটা আমি মানি, কিন্তু তারা ট্রিক যেন না করেন, এটা সবচেয়ে জরুরি ব্যাপার। কারণ আমি বলছি ট্রিক করলে বিএনপিও বলতে পারে ছাত্রদল আমার সংগঠন না, পারে। ট্রিক করলে আওয়ামী লীগও বলতে পারে ছাত্রলীগ আমার সংগঠন না, ট্রুলি না, এটা ভুল না। জামায়াত বলতে পারে ছাত্র শিবির আমার সংগঠন না। তো একইভাবে যদি তাই বলে তাহলে তো আসলে হলো না। আমরা তো আসলে বুঝি ব্যাপারগুলো কি। সেই কারণে আমার মনে হয় এই জিনিসগুলোতে এত লুকোছাপা না করে, আমার ব্যক্তিগত একটা সাজেশন আছে, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতি লেজুর ভিত্তিক যেটা বলছেন সেই ছাত্র রাজনীতিও পারমিটেড হওয়া উচিত, ভারতে আছে। এবং আমি মনে করি ছাত্রলীগ কি করেছে, দ্যাটস ইন্টারেস্টিং। ছাত্রলীগ তো অনেক বাজে কাজ করেছে, কোনো সন্দেহ নাই শিক্ষা প্রতিষ্ঠানে। তো ওইটা দেখেই তো আমরা ছাত্র রাজনীতিকে খারাপ মনে করছি এবং নিষিদ্ধ করে দিতে চাইছি। আচ্ছা, আওয়ামী লীগ কি ছাত্রলীগের কয়েক হাজার গুণ খারাপ করে নাই? ছাত্রলীগ শিক্ষা প্রতিষ্ঠান নষ্ট করেছে, আওয়ামী লীগ পুরো দেশ ধ্বংস করেছে, তাই তো? তাহলে বাংলাদেশে আর কোনো রাজনীতিরই দরকার নাই? সেটি কি হতে পারে? ওই তত্ত্বমতে তো তাই, কোনো রাজনীতিরই দরকার নাই। চিরকাল অন্তর্বর্তীকালীন সরকার বা পরে আরেকটা আসবে, সিভিল সোসাইটির লোকজনই দেশ চালাবে। ওই আর্গুমেন্ট যদি সঠিক হয়, এই আর্গুমেন্টও ভ্যালিড। কারণ আওয়ামী লীগ তো দেশ ধ্বংস করেছে। অর্থাৎ মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলাটা সমাধান হতে পারে না, মানে সমাধান হতে পারে না তো বটেই, আপনি ওটা দেখে পারেন না। আর আমরা যে ভবিষ্যৎ বাংলাদেশকে দেখতে চাই, সেখানে জাতীয় পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে সব জায়গায় জাতীয় রাজনীতি, শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতি সব থাকবে। সব থাকার মধ্য থেকেই আসলে সহাবস্থান যেটা আমরা নিশ্চিত করতে চাইব সেটা ঠিক করতে হবে। ওখানে মারামারি হলো বলে এটা বন্ধ করে দেব? জাতীয় পর্যায়ে যদি আবার মারামারি হয়, আবার রাজনীতি বন্ধ?
খুবই দুর্বল। একেবারে স্বাধীনতা পরবর্তী সময় আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে তো ডান বাম জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ বা ধর্মভিত্তিক সব দলগুলো দেখেছি। যখন মধ্যম পন্থার আশা জাগাচ্ছে আমাদের সামনে, নতুন একটা ধারা আসছে, এই যে রাজনীতির যে রেস, এই রেসে আসলে এই মধ্যম পন্থা কতটুকু আসলে দৌড়তে পারবে, বা যেহেতু আপনি বলছেন যে একেবারে মধ্যমপন্থা ছিল না তাও না, মানে তাদের সাথে তুলনা করেও মধ্যমপন্থা, শুধুমাত্র মধ্যমপন্থা কতদূর দৌড়তে পারবে? এটা নির্ভর করবে, তাদের একটা অসাধারণ সুযোগ আছে, তাদের বেশ কিছু দুর্বলতাও আছে, মানে বেশ কিছু দুর্বলতা আছে। আমি দুর্বলতাগুলো বলি, তারপর সুযোগের কথা বলি। তারা প্রথমেই কতগুলো ভুল করেছেন। তারা সরকারে গেছেন, স্টুডেন্টের যে 3 জন প্রতিনিধি গেছেন, একজন রিজাইন করে আসলেও না সাধারণ মানুষের মনে হবে উনি এতদিন সরকারে ছিলেন, ওনার মনে তো দল ছিল, তো মনে দল নিয়ে উনি সরকার চালিয়েছেন। নট অনলি দ্যাট, 2 জন ছাত্র উপদেষ্টা আছেন, এখনও থাকবেন, তারা যদি দলে আসেন তারপর রিজাইন করবেন। তার মানে ওনারা সরকারে আছেন এখন এই দলের প্রতি সিম্প্যাথি নিয়ে। নট অনলি দ্যাট, জনাব আসিফ মাহমুদ এলজিআরডি মন্ত্রণালয়ের উপদেষ্টা, উনি এমন সব প্রজেক্ট বিভিন্ন জায়গায় নিতে পারেন যেটা নির্বাচনকে প্রভাবিত করতে পারে। সো এই যে সরকারের বদান্যতা নিয়ে দল তৈরি করার চেষ্টা হচ্ছে, এই যে পারসেপশন, এর সত্য মিথ্যা পরের কথা, এটা তৈরি হয়ে গেছে। আবারও বলছি, ট্রিক করা যাবে না। সরকার যদি মনে করে এই দলটা আমার, মানে ওনারা প্রায় দেখি যে বিএনপির কথা বলেন, বিএনপি কি কিংস পার্টি না? উত্তর হচ্ছে বিএনপি কিংস পার্টি, দ্যাটস ট্রু। কিন্তু ডিফারেন্স হচ্ছে জিয়া প্রকাশ্যে বলেছেন, এরশাদ প্রকাশ্যে বলে দল তৈরি করেছেন, এগুলো কিংস পার্টি। কিন্তু যখন আপনি গোপনে করবেন, ফেরদৌস আহমেদ কুরেশি 1-11 সময় একটা দল করতে গিয়েছিলেন, ওটা যে সরকারের পেট্রোনাইজেশনে হচ্ছে, বিভিন্ন এজেন্সি তাকে সাহায্য করছে, এগুলো তো আমরা জানতাম, কিন্তু প্রকাশ্যে বলা হচ্ছিল না। সো এই পারসেপশনটা তাদের জন্য ক্ষতিকর। অর্থাৎ জনগণ দেখতে পাচ্ছে কিন্তু সেটাকে অস্বীকার করা হচ্ছে বারবার। একজন দর্শক আছেন, একটু তার প্রশ্নটা নিয়ে আসি। দর্শক, স্বাগত জানাই নিউজ আওয়ার এক্সট্রাতে। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। ম্যাডাম, জি, ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি। বেগমগঞ্জ নোয়াখালী থেকে। জি, সম্মানিত অতিথির কাছে আমার প্রশ্ন, আপনারা যে নির্বাচন কমিশনের সংস্কার করতেছেন কিন্তু আসল দেখা বাদ দিচ্ছেন। প্রথমত কথা হচ্ছে, গত 53 বছর আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এরা আমাদের লুটেরা ফ্যামিলির স্বার্থটা দেখে আসছে। এই যে নতুন দলটা আসতেছে আগামী শুক্রবার, এদের মধ্যে এই ব্যতিক্রম কিছু দেখতেছেন কিনা? সাধারণ মানুষ এদের ভিতরে খুব আশা ভরসা করতেছে, ওটা কোনো দেখতেছেন কিনা? আচ্ছা, আপনি থাকুন আমাদের সঙ্গে, নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর নেব। জি, ডক্টর জাহিদুর রহমান, আপনার কাছে আসি আবারও। বলছিলেন যে ওদের ভবিষ্যতের বিষয়টা জানতে চাচ্ছি, আজকের পুরো শোতে আমরা এটা নিয়ে আসলে আলোচনা করব। জি, নাম্বার 2 হচ্ছে ওনাদের আরেকটা ঝুঁকি আছে, তাদের পলিটিক্যাল অ্যাফিলিয়েশন স্পেকট্রামটা অনেক বড়, মানে বাম থেকে শুরু করে এক্সট্রিম ডান। ধরুন একসময় কমিউনিস্ট রাজনীতি করেছেন এরকম মানুষ আছেন, কওমি মাদ্রাসা থেকে আসা মানুষ আছেন, আচ্ছা, সেন্টাররা তো আছেনই। সো এত বড় স্পেকট্রাম যখন আছে, তাদের মধ্যে ইডিওলজিক্যাল ডিবেট আসলে হয়েছে। আমরা খেয়াল করব কিছুদিন আগে কমিটিতে থাকা নিয়ে মূলত আসলে এই আদর্শগতভাবে ডিবেট হয়েছে এবং শেষ পর্যন্ত দুজন এক্স শিবির বলে একটা নতুন বর্গ তৈরি হয়েছে, তারা সরে গেছেন। সো এই জিনিসটা তাদের ভবিষ্যতে আরো ভোগাতে পারে, ফলে তাদের দলের ইন্টিগ্রিটি ধরে রাখা প্রবলেম হতে পারে। আরেকটা জিনিস, এইটা আজকে ছাত্র সংগঠনের ক্ষেত্রে যেটা ঘটলো সেটা এখানেও ঘটতে পারে। একেবারে এটি নিয়েও আমি আসলে জানতে চাচ্ছিলাম, যে ঘটনাটি ঘটলো, এরকম ঘটনা আমরা প্রায়ই দেখছি। তারা যখন তাদের দিকে বারবার আঙুল উঠছে যে তারা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যারা, তারা শুধুমাত্র নিজেদেরকে পদায়ন করছে, বাকিদের বঞ্চিত করছে। এবং সেটি নিয়ে আজকের ঘটনাটা খুবই অনভিপ্রেত ছিল, খুবই দুঃখজনক একটা ঘটনা ছিল। সো এই প্রশ্নটা নেক্সট আসবে যে আপনাকে ইনক্লুসিভ হতে হবে, আপনি সবাইকে নিতে হবে। প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা যে 5 আগস্টের পর থেকে তাদেরকে সরিয়ে ফেলা হয়েছে, আমি ব্যক্তিগতভাবে এই ধরনের অভিযোগ প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের কাছ থেকে, সমন্বয়কদের কাছ থেকে পেয়েছি। আমি ব্যক্তিগতভাবে, তাদের একটা সংগঠন আছে, তারা আমার সাথে বসেছেন, কথা বলেছেন, আরও বসতে চেয়েছেন। তারা আসলে খুব অ্যাক্টিভলি সব কিছু চেয়েছেন তারা, কিন্তু তাদের রেকগনিশনটা চেয়েছেন। এটা তো ফ্যাক্ট, যখন 16 তারিখের পর ঢাকা ইউনিভার্সিটিতে আক্রমণের পর হল খালি করে দেওয়ার পর একটা ভ্যাকিউম তৈরি হয়েছিল, সে সময় প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা মাঠে নেমে এসেছিলেন। তাদের অনেকে মারা গেছেন, অনেকে 20-এর বেশি তারা প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টস মারা গেছেন, কিন্তু তাদেরকে সরিয়ে ফেলা হচ্ছে। তো এই দ্বন্দ্বগুলো ক্ষতি করবে তাদের। আচ্ছা, সুবিধাটা কোনটা? এবং এই যে একজন দর্শক যে প্রশ্নটি করলেন, এগুলো আপনি বললেন যে এগুলো ক্ষতি করবে, জনগণের পক্ষ থেকে একজন বললেন যে তাদের অনেক প্রত্যাশা, সেই প্রত্যাশার জায়গাটাতেও তো তখন আসলে নানা ধরনের প্রশ্ন চলে আসবে। এবং একটা কথা মনে রাখতে হবে, আমি প্রায় তাদের উদ্দেশ্যে বলি, তারা মাঝে মাঝে বিএনপি তুমি এটা করছো,
এরকম সমালোচনা করছেন, করবেন, একটা যখন রাজনীতিতে নামবেন আপনাকে এগুলো করতে হবে, কিন্তু তাদের উচিত হবে না বিএনপি কি করছে বা অন্য কি দল করছে সেদিকে তুলনা করা। খেয়াল করুন, তারা মানুষকে একটা স্বপ্ন দেখাচ্ছেন যে আমরা একটা নতুন বন্দোবস্ত করব, একটা নতুন রাজনীতির কথা বলছেন, যেখানে দুর্নীতি থাকবে না, যেখানে এই যে ফালতু বল প্রয়োগ, মারামারি এগুলো থাকবে না। তখন ওনাদের মধ্যে যখন এগুলো হয়, এটা মানুষ খুব নেগেটিভলি দেখে। একদম। কিন্তু যেটা বলছিলাম, তাদের পজিটিভ 2-3টা দিক আছে। একটা হচ্ছে যে কিংস পার্টি ফেরদৌস আহমেদ কুরেশির সাথে তাদের ডিফারেন্স হচ্ছে উনি হঠাৎ করে কোত্থেকে এসে হাজির হয়ে একটা দল তৈরি করছেন। কিন্তু এই দল যারা তৈরি করছেন তারা এই যে শেখ হাসিনার কবল থেকে আমরা মুক্ত হলাম, তার মূল শেষ সময়ের লড়াইটা কিন্তু দীর্ঘ, শেষ সময়ের লড়াইটাতে তারা সবচেয়ে ইন্টেন্সিভ যে লড়াইটা, সেটা সামনে থেকে তারা নেতৃত্ব দিয়েছেন প্রত্যেকে। তাই জনাব নাহিদ ইসলাম এসছেন, এই মুভমেন্টের পোস্টার বয় উনি এখন দলের নেতৃত্বে থাকছেন। অন্য যারা আছেন ওরা জীবনের ঝুঁকি নিয়েছিল, আমরা অনেকেই এর লড়াই, এবং তারা বলেন, তারা যখন নিজেরা আমাদের শো গেস্ট হন, তারা বলেন যে প্রত্যেকটা দিনের জন্য তাদের এক একজন প্ল্যানার ছিল, এক একজনের মাথা থেকে এক একটা আইডিয়া তখন চলে এসেছে, সেটা নিয়ে তারা সামনে গিয়েছেন। তো তারা যখন সামনে আছেন, তাদের প্রতি জনগণের ওই রেসপেক্টটা হবে, তাদের জন্য এটা কাজটা কিছুটা ইজিয়ার হবে বলে আমি মনে করি। সেই অর্থে ওই টিপিক্যাল কুরেশির পার্টি এটা হতে যাচ্ছে, এটা তাদের আসার জায়গা আমি মনে করি। প্লাস তাদের নতুনরা আছেন, নতুনদের মধ্যে এক ধরনের প্রাণশক্তি থাকে, এবং বাইরে থেকে, দেশের বাইরে থেকে খুব গুরুত্বপূর্ণ প্রফেশনালস এসে জয়েন করেছেন। আমি কিছুটা আম আদমি পার্টিতে যেটা হয়েছিল, যখন আম আদমি পার্টি ঘোষণা করা হয়, বিভিন্ন দেশ থেকে ইন্ডিয়ান ডায়াসপোরা ইন্ডিয়াতে এসছেন এবং আম আদমির সাথে তারা কাজ করেছেন। সো এরকম অনেক মাথা আছে তাদের সাথে। এখন সেটা যদি সুন্দরভাবে তারা কোঅর্ডিনেট করে চেষ্টা করতে পারেন, তাদের একটা সম্ভাবনা দেখা যায়। তবে একটা কথা মনে রাখতে হবে, এটা জরুরি, শেখ হাসিনাকে ফেলে দিয়েছি আর একটা রাজনৈতিক দল তৈরি করা দুটো ডিফারেন্ট জিনিস। কেউ যদি মনে করে যে আমি ওটাই সফল হয়েছি বলে এখানেও সফল হব, এটা এত সহজ না। জি, আরেকজন দর্শক আছেন। দর্শক স্বাগত জানাচ্ছি, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জুমারুল ইসলাম, যশোর চৌগাছা থেকে বলছি। জি, বলবেন। যাই হোক, আজকে অভিজ্ঞ লোক আছে স্টুডিও থেকে। আমার প্রশ্ন দুইটা। একটা প্রশ্ন যে রাজনীতিতে ডান বামপন্থী মধ্যপন্থী, এই পন্থী নির্ণয়টা কিভাবে এবং কোন পন্থীর কি কি কাজ দেশ ও জনগণের কল্যাণে করবে? আচ্ছা, আপনি সবগুলো দ্বিতীয়টা প্রশ্ন, যেখানে একটা ভাই সংস্কার কমিশনের সদস্য আছেন, যে আমার প্রশ্ন যে অন্যভাবে যে নিত্য প্রয়োজনীয় পণ্যের উপরে কর আরোপ করা, একই সংস্কারের অংশ? গার্মেন্টস শ্রমিক সহ মিল কারখানা বন্ধ করা একই সংস্কারের অংশ? অসংখ্য শ্রমিক বেকার হয়ে যাচ্ছে একই সংস্কারের অংশ? সর্বশেষ 3 জন ছাত্র উপদেষ্টা পরিষদের মধ্যে একজন পদত্যাগ করে দল গঠন করেছে, 2 জন সরকারে আছে, এও কি সংস্কারের অংশ কিনা? ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম আছেন আমাদের সঙ্গে, তিনি বিএনপির আন্তর্জাতিক সম্পাদক। স্বাগত জানাচ্ছি আপনাকে। জানিয়ে রাখি, আজকে আমাদের নির্ধারিত বিষয় রাজনীতির ডান বাম ও মধ্যম পন্থা। মূলত ছাত্রদের যে নতুন দল আসতে যাচ্ছে, তাদের যে আদর্শগত দিক হতে যাচ্ছে বা তাদের যে ধারাটি, সেটি নিয়ে আমরা কথা বলছি, মধ্যম পন্থা নিয়ে। সেটি নিয়ে ইতিমধ্যে ডাক্তার জাহিদুর রহমান অনেকটাই আলোচনা করেছেন। আপনাকে দিয়ে যখন শুরু করি, তখন একটু আপনাদের যে বর্ধিত জনসভা যেটি হতে যাচ্ছে সুদীর্ঘ সময় পর, সেটি নিয়ে যদি একটু ছোট করে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি অ্যাপোলজি চাচ্ছি, ক্ষমা প্রার্থী। 2018 সালে সর্বশেষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছিল, সম্ভবত হোটেল লা মেরিডিয়ানে। তারপরে আপনার দীর্ঘ 7 বছর পর যেটা হবে, তো এটা তো মূলত আপনার কোম্পানিগুলো যেমন এজিএম হয়, ইজিএম হয়, এটা অনেকটা সে ধরনের। গ্রাসরুটের নেতারা যারা আছেন, পৌর বিএনপি, থানা বিএনপি, উপজেলা বিএনপি এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, তারা আসবেন, তারা তাদের মতামত ব্যক্ত করবেন অনেক বিষয়ে, অর্থাৎ সংগঠনের যে অবস্থা, অথবা তাদের কোনো প্রস্তাবনা যদি থেকে থাকে, কিংবা তাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে বিএনপির নীতি নির্ধারক যারা আছেন তাদের কাছে। সেদিক থেকে আমি মনে করি যে এটার গুরুত্বটা অনেক বেশি। তার কারণ হচ্ছে, আমরা তো গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছি দীর্ঘ 17 বছর, অর্থাৎ 2 বছর 2007-8 সালের তত্ত্বাবধায়ক সরকার
এবং পরবর্তীতে আপনার যে নির্বাচিত সরকার যেটা এসেছিল বাংলাদেশ আওয়ামী লীগ, যেটার বিদায়টা ফেসিস্ট হিসেবে আপনার হয়েছিল এই দেশে জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে। তো প্রত্যাশাটা ছিল যে গণতন্ত্রের পথে বাংলাদেশকে নিয়ে আসতে হবে। মানুষ তো ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল এবং গণতন্ত্রের যে আকাঙ্ক্ষাটা যেটা সেটা হচ্ছে যে নির্বাচিত একটা সরকার, অর্থাৎ জনগণের ভোটে নির্বাচিত সরকার যেটা নিরপেক্ষভাবে আপনার ভয়ভীতি উপেক্ষা করে সুষ্ঠু একটা নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে মানুষ ভোটদান করতে পারবে এবং তাদের পছন্দের মানুষকে জাতীয় সংসদে পাঠাবে। সে ধরনের একটা পরিবেশ যেটা এখনকার মানুষের এক্সপেকটেশন আমি মনে করি। তো সে কারণেই আমি মনে করি যে প্রতিফলনটা ঘটবে যে মানে কোন ধরনের নেতৃত্ব, কাদেরকে আপনার সংসদে পাঠানোর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তৃণমূলের নেতাকর্মীরা আপনার প্রত্যাশা করেন, সে ধরনের একটা বিষয় কিন্তু এখানে উঠে আসবে। যদিও আপনার মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে বিএনপির যে স্থায়ী কমিটি আছেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন আছেন জনাব তারেক রহমান সাহেব, এবং এই মুহূর্তে আমি তো মনে করি যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আপনার যেহেতু উনি আর কারাগারে নেই, সেক্ষেত্রে ওনারও আপনার যেই মতামত সেটা আপনার প্রাধান্য পাবে এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, এটা তো অবধারিত সত্য। এই ক্ষেত্রে ওনারা মতামতটা নেবেন বা নিতে পারেন। নতুন এই যে আজকে আত্মপ্রকাশ করেছে সাবেক সমন্বয়কদের নিয়ে ছাত্রদের একটি সংগঠন, সেটি হচ্ছে যে গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে সেটি আত্মপ্রকাশ করেছে এবং দুদিনের মধ্যে ছাত্রদের নতুন রাজনৈতিক দল আসতে যাচ্ছে। সেটি নিয়ে আমাদের সকলেরই আসলে দৃষ্টি সেদিকে, নানান আগ্রহের জায়গা। বাংলাদেশে এখন যারা বড় দল, নিঃসন্দেহে বিএনপি সব থেকে বড় দল। বিএনপি ছাত্রদের নতুন দলকে আসলে কিভাবে দেখছে? দেখুন, আমি একটা কথা বলি, আমাদের দলের প্রতিষ্ঠাতা যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। মূলত আপনার 1975 সালের 25শে জানুয়ারি বাকশাল গঠনের মধ্য দিয়ে একদলীয় শাসন, মাত্র 4টি সংবাদপত্র, মত প্রকাশের স্বাধীনতাকে যেখানে রোধ করা হয়েছিল, সেটার থেকে উত্তরণ ঘটিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এবং বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিটাও তিনিই দিয়েছিলেন প্রথম। এবং আওয়ামী লীগের রাজনীতিতে যে অনেকে বলে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্যান্টনমেন্ট থেকে আপনার হয়েছে নাকি, মূলত ক্যান্টনমেন্ট থেকে আওয়ামী লীগের রাজনীতি শুরু হয়েছে। তার আগে কিন্তু বাকশাল ছিল। ক্যান্টনমেন্টের এক্সিকিউটিভ অফিসারের সিগনেচারে নির্বাহী আদেশে বাংলাদেশ আওয়ামী লীগ নামে দলটা রাজনীতি শুরু করেছে বাকশালের পরে। তো যে দলের প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসেবে প্রতিষ্ঠিত, সেই দল নিঃসন্দেহে যে কোনো নতুন রাজনৈতিক দলকে স্বাগতম জানাবে, সাধুবাদ জানাবে। ছাত্ররা রাজনৈতিক দল করবে, এতে কোনো বাধা বা বিপত্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে নেই। একটা বিষয় থাকে, আমরা সব সময় বলি যে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর কিংবা চেয়ারম্যান, তারা হচ্ছে যে ডিরেক্টিং মাইন্ড অ্যান্ড উইল, তারাই কিন্তু নিয়ন্ত্রণ করে বা কন্ট্রোলিং অথরিটি বা সুপারভাইজিং অথরিটি অফ ইজ এমপ্লয়িজ। কোম্পানির কর্মচারী কর্মকর্তারা কিভাবে পরিচালিত হবে সেটা আপনার চেয়ারম্যান বা ম্যানেজিং ডিরেক্টররা করবেন। ছাত্রদের চেয়ারম্যান বা ম্যানেজিং ডিরেক্টর কে, এটা তো আমরা এখনো জানি না, বা আমি জানি না অন্তত। সেক্ষেত্রে এই অভিভাবকের বিষয়টি তাদের মধ্যে আছে কিনা জানি না, সেজন্য আমি শঙ্কা প্রকাশ করছি। যার কারণে দেখুন, সাবেক সমন্বয়ক যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে 2018 সাল থেকে সম্পৃক্ত ছিলেন, জড়িত ছিলেন, এবং যাদের অবদান অনস্বীকার্য, এবং জুলাই আগস্টের যেই আন্দোলন এবং বিপ্লব, অনেকে অভ্যুত্থান, গণ অভ্যুত্থান অনেক কিছু বলে থাকেন, আমি এটাকে একটু ডিফারেন্ট ওয়েতে আমি টার্মিনোলজিটা ইউজ করছি। এটা একটা বিপ্লবের মতো হয়েছে। তো সেখানে এই শরিকজন, অংশীজন যারা ছিল, তাদের মধ্যে যদি আপনার এই বিভাজন কিংবা দ্বিধাবিভক্তির বিষয় হয়, এবং আজকে আমরা দেখেছি যে
প্রাইভেট ইউনিভার্সিটি বনাম ঢাকা বিশ্ববিদ্যালয়, এই যে ডিসপিউট, আমার মনে হয় যে স্টেজটা বোধহয় প্রিম্যাচিওর, তাই না? প্রিম্যাচিওর। তারপরেও আমি তাদের সাফল্য কামনা করি। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এই দলটি সরকারের আনুকূল্য পাচ্ছে, এটি কি আসলে এটি কি আপনাদের উদ্বেগ নাকি উৎকণ্ঠা নাকি এটি অভিযোগ? এটা উদ্বেগ বা উৎকণ্ঠা বা অভিযোগের কোনো বিষয় নেই। বিষয়টা হচ্ছে যে আপনার একটা বিতর্কের অবতারণা হয়। সেটা কেমন? একজন উপদেষ্টার পদত্যাগ কিন্তু ছাত্র সমন্বয়কদের মধ্যে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের শেয়ার হোল্ডাররা রয়ে গেছেন। কোম্পানির সকল ডিরেক্টর আপনার ওই ফর্ম 12 লয়ের ছাত্র, তো ফর্ম 12 সাইন করেননি, অথবা রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ তাদের আপনার ওই রেজিগনেশনটা অ্যাকসেপ্ট করেনি। এখানে এখনও আপনার তাদের শেয়ার রয়ে গেছে। শুধু শেয়ার মানে রয়ে গেছে তা না, তাদের ডিরেক্টর রয়ে গেছে ওই কোম্পানিতে। এই অন্তর্বর্তীকালীন সরকারটাকে আমি একটা কোম্পানি হিসেবে যদি ধরে নেই, তাহলে সেখানে শেয়ার হোল্ডার ডিরেক্টর হিসেবে আরও 2 জন রয়ে গেছেন। সে কারণেই বলছি। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে সরকারে থাকা অবস্থায় পত্রপত্রিকায় এবং ওনারা নিজেরাই বলেছেন যে নতুন দল গঠন করলে তিনি সরকার থেকে পদত্যাগ করবেন। তার মানে কি ইন্টেনশনটা আগে থেকেই ছিল যে নতুন দল করব। এ কারণে একটা প্রশ্ন থেকে যায়, বিশ্বাস বা অবিশ্বাসের একটা জায়গায় তৈরি হয়। আচ্ছা, যেমনটি ডাক্তার জাহিদুর রহমান বলছিলেন যে বাংলাদেশে কিংস পার্টি কারা সেটি নিয়ে খুব বেশি প্রশ্নের জায়গা নেই, কেননা তারা নিজেরাই স্পষ্ট করে তারপরে এসেছে, সেটি বিএনপির পক্ষ থেকে হোক বা যেখান থেকেই হোক। কিন্তু ছাত্রদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে তারা বলছেন যে তারা কিংস পার্টি নন, বাট সেরকম বৈশিষ্ট্যগুলো তাদের মধ্যে রয়েছে। আপনার কাছেও কি সেটি মনে হয়? কিংস পার্টি অতীতে অনেকে চেষ্টা করেছেন। আমরা 2007-8 সালে দেখেছিলাম। এখনকার থেকেও তখনকার তত্ত্বাবধায়ক সরকার যেটা, সেটা অনেক বেশি শক্তিশালী ছিল। তারা কিংস পার্টি প্রতিষ্ঠিত করতে পারেনি। আচ্ছা, অন্তর্বর্তীকালীন সরকার যেটা, এখানে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ গণতন্ত্র উত্তরণের পথে অভিযাত্রী, সেই অভিযাত্রার অংশীদারগণ বাইরে আছেন এবং অ্যাক্টিভলি আছেন। আর 1/11 পরবর্তীতে প্রত্যেকে আপনার কি বলে বানে ভাষা, আপনার ওই যে বাঘে মোষে এক ঘাটে জল খায় একটা কথা বলে, বা ড্রাউনিং ম্যান ক্যাচ এ চ্যাট স্ট্রো, এ ধরনের একটা অবস্থা ছিল। কারোরই মানে আপনার নিঃশ্বাস ফেলার জায়গা ছিল না বা নিঃশ্বাস নেবার মতো জায়গা ছিল না। এখন কিন্তু ব্রিদিং স্পেসটা আছে। আমি মনে করি সে 2007-8 সাল থেকেও এখনকার অবস্থাটা কিন্তু অন্যদের জন্য দে আর ইন এ বেটার ফুটিং। সে কারণে আমি বলছি যে এই কিংস পার্টি নিয়ে বিএনপির উদ্বেগের বিন্দুমাত্র কারণ নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বিএনপি চায় যে নতুন নতুন রাজনৈতিক দল আসুক। আমাদের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হওয়া উচিত, প্রত্যেকের অবদান আমরা আশা করি। আচ্ছা, ধন্যবাদ। ডাক্তার জাহিদুর রহমান একজন দর্শক ছিলেন বিরতির আগে, তিনি বেশ কয়েকটি প্রশ্ন করেছেন। আমি যদি একবার বলি আবারও, প্রথম প্রশ্ন করেছিলেন এই যে রাজনীতির ডান বা মধ্যম পন্থা এগুলো আসলে কি, তারা সাধারণ জনগণ এগুলো আসলে খুব বেশি এগুলো নিয়ে মাথা ঘামান না। আরেকটি প্রশ্ন করেছিলেন যে আপনি একটি সংস্কার কমিটিতে আছেন, এই যে কর আরোপ করা, নিত্যপণ্যর উপর কর আরোপ করা, শ্রমিকদের যে বেকার হয়ে পড়া, এই বিষয়গুলো আসলে সংস্কারের অংশ হয় কিভাবে? ধন্যবাদ। আমি আসলে এটা সত্য যে আমরা বাম ডান মধ্য বলছি, সাধারণ মানুষ এগুলো আসলে ওভাবে বুঝবেন না। কিন্তু রাজনীতি যারা ওই ধারার রাজনীতি করেন তারা কত ইস্যু দিয়ে এটা মানুষের মধ্যে নিয়ে যাবেন, উনি টেরও পাবেন না। যেমন ধরুন, আপনি যখন কালচারাল ডিবেট করবেন, আমাদের ডানার বামের মধ্যে একটা জায়গায় কনফ্লিক্ট হচ্ছে আমাদের কালচারগুলো। কালচার কিন্তু নানান রকমভাবে আসে। একটা হলো আমাদের ট্রেডিশনাল কালচার, একটা হচ্ছে ধর্ম থেকেও কিন্তু প্রচুর কালচার চলে আসে। এটা আমরা কতটুকু প্রিজার্ভ রাখবো, কিভাবে প্রিজার্ভ রাখবো, একটা প্রশ্ন হঠাৎ করে
তুলে দেয়া হবে এবং ওই ডিবেটে ঢুকে গেলাম আমরা টেরও পেলাম না আসলে ওখানে আমাদেরকে নিয়ে যাওয়া হলো, নিয়ে গিয়ে আমাদের সমর্থন আমাদের কাছে নিয়ে একটু আগে আমি বললাম ধরুন ইসলামের মধ্যে কেউ প্রশ্ন করলেন মাজার থাকা তো অনইসলামিক তাদের ভাষায়, তারা যারা মনে করেন এটার জন্য তাদের পক্ষেও যুক্তি আছে, যারা আবার মাজারকে রেখে সেটাকে কেন্দ্র করে তাদের নানান তৎপরতা আছে। এর মধ্যে ক্রিমিনাল অফেন্সগুলোর কথা বলছি না, এখানে প্রচুর আজে বাজে টাকা লুটপাট আছে, নেশা বস্তু আছে, এটার কথা বলছি না। তো এটা আনা হলো, জনগণ অজান্তে এর মধ্যে ঢুকে গেলেন এবং এই ডিবেট করতে শুরু করলেন। এই যে ডিবেটটার মধ্যে ঢুকে গেলেন এগুলো আসলে প্রত্যেকটা কতগুলো এক্সট্রিমদের কাজ, হয় রাইট না হয় লেফট, মানে তারা পরস্পর এই জিনিসগুলোর মধ্যে সবসময় কোনো না কোনো ফর্মে ঢুকে যাবেন। একটু আগে যে বললাম যে পয়লা বৈশাখে আমরা কি করব, পয়লা বৈশাখে কি করব এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু, কিন্তু এটা এত গুরুত্বপূর্ণ না যে আমাদের যাবতীয় সব কিছু ছেড়ে এই আলাপেই আমরা মশগুল হয়ে যাব। কিন্তু সেটা তো আশঙ্কার তৈরি করছে, যেহেতু সেটি আমাদের ট্র্যাডিশনাল একটি জায়গা। নিশ্চয়ই আবার ওই যে ট্র্যাডিশনটাও পাল্টাতে পারে না তা না, এটা নিয়ে আলাপ হতে পারে, কিন্তু আমি এটাকে প্রধান করে তুলছি। যখন এটাকে প্রধান করে তুলছি আমাদের এখন অনেক গুরুত্বপূর্ণ ইস্যু আসলে ধামাচাপা পড়ে যাচ্ছে। আমি যে বললাম সার্ভিসের জায়গাগুলো, সো এইটা হচ্ছে ব্যাপার যে জনগণ বুঝুক না বুঝুক তার সামনে কিন্তু এই বিষয়গুলো সামনে হাজির করা হবে। যেমন আওয়ামী লীগ মানে ও ডান বাম না মধ্য এসব হিসাব করেনি, ও দেখবেন আপনার আমার সামনে কতগুলো বিতর্ক নিয়ে আসার চেষ্টা করেছে। স্বাধীনতার চেতনা এবং স্বাধীনতার মানে তাদের ভাষ্যমতো কেউ যদি তাদের সাথে ডিবেট করে তার গায়ে ট্যাগ যে সে রাজাকারের দোসর, সো এইসব ডিবেট আপনার সামনে ক্রমাগত আসতে থাকবে। এই ডিবেটগুলো অ্যাভয়েড করার কথা বলছি, কারণ 2014 সালের নির্বাচন যখন আওয়ামী লীগ রিগ করতে যাচ্ছে, যখন একতরফা নির্বাচনে যাচ্ছে, আমি অনেক এডুকেটেড মিডল ক্লাসকে দেখেছি এই যে ভোট হচ্ছে না সেটা নিয়ে মাথা ব্যথা নেই, তারা মনে করছে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, এটা শেষ হতে হবে। কারণ আওয়ামী লীগ ট্রিক করে এটা দেরিতে শুরু করে 14 ইলেকশন আগে শেষ করে নাই, তারা ঝুলিয়ে রেখেছে এবং তারা বলেছে এগুলো, পরবর্তীতে তারা করলো কি ঠিক আছে এটা করতে হবে। আমি দেখলাম যে আমার একটা বিরাট গণতান্ত্রিক অধিকার শেষ হয়ে গেল, বাংলাদেশের গণতন্ত্র শেষ হয়ে যাচ্ছে, এটা নিয়ে আমাকে মাথা ঘামাচ্ছেন না। দেশের লুটপাট করাপশন শুরু হলো, মাথা ঘামাচ্ছেন না, ওই বিচারটা হতে হবে, ওই বিচার নিয়ে হিউজ প্রশ্ন আছে, কিন্তু আমি তখন সব ফোকাস ওই দিকে দিয়ে দিলাম। এভাবেই আসলে আদর্শর যে ডিবেটগুলো আমাদের সামনে এসে হাজির হয়, আমরা টেরও পাই না, ওটা কেউ বলবে না আমি এই পন্থী এভাবে করছি। করের ব্যাপারে এবং আরও দু একটা ব্যাপার, সেটা হচ্ছে সংস্কার নানা জায়গায় হচ্ছে, কিন্তু আসলে করারোপ করার ক্ষেত্রে আমি বলবো সরকারের করারোপ করতে হবে। আসলে সরকার এটা একটু খুবই অপ্রীতিকর হবে, সরকারের যদি যথেষ্ট টাকা, মানে সরকারের টাকা আর কতগুলো ফিক্সড খরচ আছে, সরকারের খরচ করার উপায় হচ্ছে আপনার আমার কাছ থেকে কর নেওয়া। আমরা যেটা চাই অর্থনৈতিক বা সামাজিক দৃষ্টিকোণ থেকে যে আপনি ডিরেক্ট ট্যাক্স মানে ইনকাম ট্যাক্সটা বেশি নেবেন, আপনি ভ্যাট বা আদার ইনডিরেক্ট ট্যাক্সেস যেগুলো আছে, যেমন ধরেন ইম্পোর্ট ট্যাক্স আছে, এগুলো ইম্পোর্ট ডিউটি, এগুলো কম করবেন। কিন্তু সরকারের পক্ষে আসলে উপায় নেই। আর যদি আপনি এভাবে টাকা উপার্জন না করেন আপনাকে টাকা ছাপাতে হবে। এই যে কিছুদিন আগে 22,500 কোটি টাকা বাংলাদেশ ব্যাংক ছাপিয়ে দিল, এগুলোকে হাই পাওয়ার্ড মানি বলে, এগুলোর মাল্টিপ্লায়ার এফেক্ট আছে, 22,500 কোটির 5 গুণ ইম্প্যাক্ট পড়বে বাজারে, তার মানে হচ্ছে 1.25 লাখ কোটি টাকার ইম্প্যাক্ট। আমাদের তো এমনি খুবই মূল্যস্ফীতি আছে, সো ট্যাক্স দিয়েছে, তবে যেটা জরুরি ছিল এটা আমি অ্যাগ্রি করি, খুবই নিত্য প্রয়োজনীয় কতগুলো পণ্যের উপরে ট্যাক্স দিয়েছিল, ভ্যাট বসিয়েছিল, তো সেগুলো সরকার সরে এসছে, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু আমাদের মেনে নিতে হবে। আর আমরা এটুকু রিলাই সম্ভবত আমাদের এই সরকারকে করি যে ওনারা লুটপাট, ওনাদের অনেক ইনএফিসিয়েন্সি নিয়ে আমাদের অভিযোগ আছে। আরেক জনাব নাসিরউদ্দিন আহমেদ অসীম, আগামী নির্বাচন সহ নানান বিষয় গুরুত্ব পাবে আপনাদের এই বর্ধিত সভায়। বিশেষ করে বলা হচ্ছে যে নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে যাবে, কিন্তু জামায়াতের আমির বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেছেন যে জাতীয় নির্বাচন যদি এই পরিস্থিতিতে তৈরি করা হয় তাহলে বন্যায় দেশ হচ্ছে রক্তের বন্যায় ভেসে যাবে, সেটি নিয়ে কি বলবেন? আমার মনে হয় যে ওনার বক্তব্যটা সঠিক না। দিন যত বেশি যাবে তত বেশি আপনার রক্তপাত হবে। উনি কেন এই কথাটা বললেন? স্থানীয় সরকার নির্বাচন যদি হয় তাহলে রক্তের বন্যাটা রক্তের সমুদ্রে পরিণত হবে। কেন পরিণত হবে? আমি একটা কথা বলি, স্থানীয় সরকার নির্বাচন হতে হলে আপনার এভরি ক্যান্ডিডেট ইজ অ্যাট লিবার্টি টু কন্টেস্ট দি ইলেকশন। রাজনৈতিকভাবে দলীয়ভাবে আপনার জাতীয় পরিষদ, যেটা আমি বলি যে সংসদ নির্বাচন যেটা, সেটা সেখানে একজন করে প্রার্থী থাকবে চূড়ান্তভাবে, কিন্তু স্থানীয় সরকারে একজন না, আপনি কাউকে বেঁধে রাখতে পারবেন না। এবং ভয় আরেকটা জায়গায় যে পতিত স্বৈরাচারের যে সমস্ত আপনার দোসররা রয়ে গেছেন তারা বিভিন্ন জায়গায় জামাতেরও নির্বাচন করবে কেউ,
ছাত্রদের দল যদি হয় সেখানেও করবে, বিএনপিরও বিভিন্ন ডাক্তার জাহিদুর রহমান, ছাত্রদের এই দল কি বড় বড় দলগুলোর সাথে পাল্লা দিয়ে পারবে? আপনার কাছে কি মনে হয়, একেবারে ছোট করে যদি জানতে চাই? খুব শর্ট টার্মে পারবে না, নো ওয়ে। এবং এটা দিয়ে তাদের হতাশা উচিত। আমি একটা জিনিস তাদের কাছে বলতে চাইবো, রাজনীতিতে শর্টকাট কিছু নাই। ইমরান খান অকল্পনীয় রকম জনপ্রিয় মানুষ ছিলেন না, উনি 25 বছর লেগেছে ওনার ক্ষমতায় যেতে, তাও মিলিটারি তাকে কিছুটা সাহায্য করতে হয়েছে তার দল ভাঙা গড়া করে। তারা তো স্টেক হোল্ডার ওখানে। তো তাহলে খেয়াল করেন আপনি, এতটাই টাফ জিনিস। এই দলটা যদি 20 বছরের মধ্যেও বাংলাদেশের ক্ষমতায় যাওয়ার মতো প্রেক্ষাপট তৈরি করতে পারে, আমি অসাধারণ সাফল্য মনে করব। তারা এবারই ক্ষমতায় না, দূরে থাকুক, দ্বিতীয়বার তারা বেশ কিছু সিট পেল, বাড়তে বাড়তে যদি 20 বছরে যেতে পারে, অসাধারণ। আমরা চাই। ধন্যবাদ ডাক্তার জাহিদুর রহমান, ব্যারিস্টার নাসিরুদ্দিন আহমেদ অসীম, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।